মেইনলি যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টসে জব করি, বাট আমরা আইএস এন্ড আইএফআরএস এ এতটা আসলে দক্ষ হতে পারি না এখনো। বা বাংলাদেশের কন্টেক্সটে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার আমরা অ্যাকাউন্টিং এ যে রেকর্ডিং করি বা রিপোর্টিং করি, সেক্ষেত্রে আমরা আইএস এন্ড আইএফআরএস এর যে অ্যাপ্লিকেশনটা সেটা আসলে এতটা ডিপলি আমরা কেস বাই কেস আসলে ওইভাবে করতে পারি না। বা ম্যানেজমেন্টের একটা লিমিটেশন থাকে, বা এটাকে বলে রিপোর্টিং এর লিমিটেশন। এবং আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার যে রেগুলেটরি অথরিটি আমাদের আছে। দিন যত যাচ্ছে আপনার গ্লোবালাইজেশনের যুগ, আমার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বা এফডিআই যে প্রতিষ্ঠানগুলো তারা আমাদের বাংলাদেশে আপনার ইনভেস্টমেন্ট করতেছে। তো যার কারণে আমাদেরকে এখন যেই বিষয়টার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেখানে আমাদের দক্ষ হতে হবে। এবং এটার কোনো বিকল্প আমি মনে করি না যে আছে। কারণ হচ্ছে আপনার লোকাল কোম্পানিতে হয়তো বা আপনি আইএস আইএফআরএস এর যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেখানে আপনার যে কম্প্রোমাইজ করেও আপনি আহ, যেটাকে বলে আপনার আহ, যেটা সারাউন্ডিং আপনি মেনটেন করতে পারবেন, বাট আপনার ইন্টারন্যাশনালি যে রিপোর্টিং এর বিষয়গুলো আপনার আমাদের কাছে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের বাহিরের যে প্যারেন্ট কোম্পানিগুলো আছে সেখানে আমাদের রিপোর্টিং করতে হয়। দেন হচ্ছে আপনার গ্রুপ যে অডিট হয়ে থাকে আমাদের, তো গ্রুপ অডিট আমাদেরকে ফেস করতে হয়। তো যার কারণে আপনার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে যারা আমরা জব করব বা ইনভলভ হব, তো সেক্ষেত্রে আমাদের মাস্ট বি এই জায়গায় আমাদের এক্সেল থাকতে হবে। তো যার কারণে জাস্ট একটা অ্যাওয়ারনেস সেশন, যেখানে হচ্ছে আমি দেখাবো যে একটা প্রতিষ্ঠানে আপনার আইএস এবং আইএফআরএস এর অ্যাপ্লিকেশনটা কতটুকু একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এবং একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা করতে যাই তাহলে কোথায় কোথায় আমাদের কোন কোন আইএস এবং আইএফআরএস আমাদের দেখতে হবে। তো সেটা নিয়ে আমি আজকের মূল সেশনটা আমি নিব। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আশা করি আমার স্ক্রিন ভিজিবল আপনাদের কাছে। তো প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অলরেডি আমি বললাম যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অংশ। তো আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, প্রিপেয়ার করার পরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করবেন। দেন হচ্ছে রিপোর্টিং এর বিষয় আবার আছে, আপনার ইন্টারনাল রিপোর্টিং আছে, এক্সটার্নাল রিপোর্টিং আছে। বাট ওভারঅল যদি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কথায় আসি তাহলে অবশ্যই আপনাদের যে লোকাল যে ল আছে, ইন্টারন্যাশনাল ল আছে, সবগুলোকে আমাকে অ্যাগ্রিগেট করেই আমার একটা সিদ্ধান্তে যেতে হবে এবং একটা রেকর্ডিং করতে হবে এবং রিপোর্টিং করতে হবে। তো আমরা সামনে আগাই, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড, যেটা নিয়ে মূলত আজকে আলোচনা, আইএস এবং আইএফআরএস। তো আমরা জানি আমাদের যে অ্যাকাউন্টিং আমরা করি, তো সেখানে যেমন ইনকাম ট্যাক্স করতে গেলে একটা আইন ফলো করতে হয়, ভ্যাটের কাজ করতে গেলে একটা আইন আইন ফলো করতে হয়, কাস্টমস এর কাজ করতে গেলে একটা আইন ফলো করতে হয়। আবার যদি দেখি যে কোম্পানির ক্ষেত্রে আরজেসির কাজ করতে গেলে আমাদেরকে একটা আইন ফলো করতে হয়। তো ডিফারেন্ট ওয়ার্কের জন্য আমাদের ডিফারেন্ট ল এবং অ্যাক্ট আমাদেরকে ফলো করতে হয়। লাইক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও সেম, যেখানে হচ্ছে আপনার অবশ্যই এখানে আপনি যে একটা রেকর্ডিং করবেন, আপনি যে একটা রিপোর্টিং করবেন, তো সেক্ষেত্রে আপনার একটা স্ট্যান্ডার্ড অথবা এটাকে বলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অথবা আপনার যেটাকে হয় সহজ ভাষায় ল বা অ্যাক্ট যাই বুঝি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি হয়তো এটাকে বলা হয় এই স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই আমাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। তো আইএস এবং আইএফআরএস এর প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রথম যেটা আসে সেটা হচ্ছে আইএস। আইএস এর ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা সর্বপ্রথম যারা ইস্যু করতো তারা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। তো কমিটি পরবর্তীতে বিলুপ্ত হয়ে চলে আসে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যখন আসে তো তারা সিদ্ধান্ত নেয় হচ্ছে তারা আহ, যদি নতুন কোনো স্ট্যান্ডার্ড নিয়ে আসবেন সেক্ষেত্রে তারা আইএফআরএস নামে নিয়ে আসবেন। এবং এর পূর্বে যেই স্ট্যান্ডার্ড গুলো ছিল যেগুলো আইএস নামে ছিল, তো সেগুলো হচ্ছে তারা অ্যাডপ্ট করবে। অর্থাৎ অ্যাডপ্ট করবে বলতে সেগুলো প্যারালালি চলতে থাকবে। বাট নতুন কোন স্ট্যান্ডার্ড আসলে তারা আইএফআরএস নামে স্ট্যান্ডার্ড গুলো নিয়ে আসবে এবং আস্তে আস্তে আইএসটাকে তারা বিলুপ্ত করে ফেলবে এবং নতুন আইএফআরএস এর আনার ফলে, যেমন একটা উদাহরণ যদি আমি বলি যে বর্তমানে একটা নতুন আইএফআরএস আসছে সেটা হচ্ছে আপনার আইএফআরএস 18। তো আইএফআরএস 18টা হচ্ছে আইএস 1 এর রিপ্লেসমেন্টে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নিয়ে আসছে। তো 2027-এর 1 জানুয়ারি থেকে আপনার আইএস 1টার অ্যাপ্লিকেবল থাকবে না, তখন আমাদেরকে ফলো করতে হবে আইএফআরএস 18। তো আইএস 1 বা আইএফআরএস 18 যাই বলে সেটা হচ্ছে মূলত আমাদের কাজ হচ্ছে
আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করব, কিভাবে প্রিপেয়ার করব, প্রেজেন্টেশনটা কিভাবে হবে, বা ডিসক্লোজার কিভাবে হবে, রিপোর্টিংটা কিভাবে হবে, সকল কিছু দেওয়া আছে হচ্ছে আপনার আইএস 1 এ, এবং এটা পরবর্তীতে চলে যাবে আইএফআরএস 18 এ। আমরা আইএস এবং আইএফআরএস এর বিষয়গুলো জানলাম। এখন যে বিষয়টা আমরা জানবো যে এটা আমাদের কেন জরুরি, আইএস এবং আইএফআরএস মূলত জানা জরুরিটা হচ্ছে আপনার রেকর্ডিং এবং রিপোর্টিং পারপাসে। যেমন আপনার একটা প্রতিষ্ঠানে বা যেটাকে বলে একটা কোম্পানিতে আপনার যে কোনো লেনদেন, অর্থাৎ একটা এভরি সিঙ্গেল ট্রানজাকশন যদি আপনি বুক করতে যান, তাহলে ওই সিঙ্গেল ট্রানজাকশনকে আপনার আইএস এবং আইএফআরএস এর যে গাইডলাইনটাকে মেনটেন করে আপনাকে রেকর্ডিং করতে হবে। এবং যখন আমরা রিপোর্টিং করবো, রিপোর্টিং এর ক্ষেত্রেও কিভাবে রিপোর্টিংটা হবে বা কোন ওয়েতে আমরা প্রেজেন্টেশন করব, কিভাবে ডিসক্লোজার দিব, কি কি ডিসক্লোজার দিব, সকল কিছু হচ্ছে আপনার আইএস এবং আইএফআরএস এর গাইডলাইন অনুযায়ী আমরা করে থাকি। তো এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। যেমন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আমরা প্রিপেয়ার করতে যাই, সেক্ষেত্রে আপনার করি হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, অর্থাৎ এই অনুযায়ী হচ্ছে আমরা রিটার্নটাকে প্রিপেয়ার করি, এবং ওখানেই বলে দেওয়া আছে যে কিভাবে আমরা রিপোর্টিং করব, কিভাবে আমরা 7টা হেডে যে ইনকাম গুলো দেখাবো, এবং কিভাবে আমরা রেট অ্যাপ্লিকেশন করব, রিবেটটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, তারপর হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স পেয়েবলটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো সবকিছু হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেভাবে বলা আছে, সেম আপনার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও আপনার যাবতীয় সকল কিছু, যে আপনার একটা ট্রানজাকশন যে আমি যে রেকর্ড করব কিনা, ওইটা পর্যন্ত আপনার বলে দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড গুলোতে। তার মানে ওটাকে বলা হয় হচ্ছে আপনার আমার রিকগনিশন, অর্থাৎ একটা ট্রানজাকশন হলো, তো ওইটাকে আমি কি রেকর্ড করবো কিনা, বা আমি রিকগনাইজ করবো কিনা। যদি আমরা রিকগনাইজ করি তাহলে হচ্ছে আমি রেকর্ডিংটা করবো, আর যদি রিকগনাইজ না করি তাহলে আমি এটা রেকর্ডিং করবো না। দেন আমরা রিকগনাইজ করলাম, রিকগনাইজ করার পরে আপনার মেজারমেন্টটা কি হবে, অর্থাৎ কত টাকা আমি রেকর্ডিংটা করবো, বা কোন হেডে আমি কত টাকা রেকর্ডিং করবো, কিভাবে রেকর্ডিংটা করবো, সবকিছুই আমার আইএফআরএস বলা আছে। এছাড়া আপনার রিপোর্টিংটাও বলা আছে যে আমি ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করবো, ইনকাম স্টেটমেন্টের যেই ইন্টারফেসটা কিভাবে হবে, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে পজিশনটা বা ব্যালেন্স শিটটা আমরা কিভাবে প্রিপেয়ার করব, সকল কিছু হচ্ছে আপনার আইএস এবং আইএফআরএস এ আমাদের বলা আছে। আরেকটা বিষয় যেটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, সেটা হচ্ছে আপনার ট্যাক্স, ভ্যাট এবং আরজিএসটি পারপাসে হচ্ছে আমাদের আইএস আইএফআরএস জানতে হবে। এটার মেইন কারণ হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেটা মানে বলা আছে, সেটা হচ্ছে আপনার ট্রানজাকশন গুলো, একটা কোম্পানির ট্রানজাকশন গুলো আপনার রেকর্ডিং হবে আইএস এবং আইএফআরএস অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স যদি আমরা ইনকাম ট্যাক্সের কাজ করতে যাই, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কাজ করতে গেলে আমাদের এই আইএফআরএস এবং আইএস আমাদের মাস্ট জানা লাগবে। আরেকটা বিষয় যেটা লাগে সেটা হচ্ছে আমরা একটা কোম্পানি যখন ট্যাক্স অডিটে পড়ে, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রানজাকশনের যে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমাদেরকে আইএস এবং আইএফআরএস জানতে হবে। আইএস এবং আইএফআরএস যদি আমরা ঠিকমতো না জানি, তাহলে আমরা ঠিকমতো এক্সপ্লেনেশন দিতে পারবো না। যেমন আপনার এনবিআর একটা এক্সপেন্সকে তারা ডিজেবল করে দিল। ডিজেবল মানে কি, তাকে মানে ট্যাক্সের ডিমান্ড দিয়ে দিল একটা ট্রানজাকশনের উপরে। এখন অ্যাকাউন্টিং এর ভাষায় হয়তো বা ওইটা ঠিক আছে, আপনার ট্রানজাকশনটা রেকর্ডিংটা ঠিক আছে, কিন্তু এনবিআর জিনিসটাকে কি করলো, আপনার তাদের আন্ডারস্ট্যান্ডিং এ তারা ডিজেবল করে দিল। তো সেক্ষেত্রে আপনি যখন এটার অ্যাপিলটা করবেন, অর্থাৎ এক্সপ্লেনেশন দিবেন, তো সেক্ষেত্রে যদি আপনি আইএস এবং আইএফআরএস না জানেন, তাহলে আপনি এটা করতে পারবেন না। তো তাদের সাথে আর্গুমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আইএস এবং আইএফআরএস জানতে হবে। ভ্যাটের ক্ষেত্রে আপনার সেম, এখানে রেভিনিউর বিষয় আছে। যেমন রেভিনিউতে আপনার আমরা যেই স্ট্যান্ডার্ডটা ফলো করি সেটা হচ্ছে আইএফআরএস 15। তো আইএফআরএস 15 অনুযায়ী হচ্ছে একটা ট্রানজাকশন আপনি রেভিনিউতে বুক করবেন না লাইবিলিটিতে বুক করবেন, বা রেভিনিউতে বুক করবেন কিনা, তো সেটা সিদ্ধান্ত সকল কিছু প্রেসক্রিপশন আপনার আইএফআরএস 15 এ দেওয়া আছে। তো আইএফআরএস 15 যদি আপনি না জানেন, তাহলে তো আপনি রেভিনিউ রিকগনিশনটা করতে পারবেন না। আর রেভিনিউ রিকগনিশন যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার এখানে ভ্যাটের যেই আপনার ভ্যাট রিটার্নে আপনি যেই রেভিনিউটা আপনি শো করছেন, এটার সাথে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্রিপেন্সি চলে আসবে। আরজিএসির ক্ষেত্রেও আপনার এখানে বিষয় আছে, যেমন হচ্ছে আপনার পেড আপ ক্যাপিটালের ইস্যু আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন লাইবিলিটির ইস্যু আছে, যেমন শেয়ার মানি ডিপোজিটের ইস্যু আছে। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ আপনার পেড আপ ক্যাপিটাল, তারপর হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, তো এই যে যাবতীয় বিষয়গুলো যে ট্রিটমেন্ট, এগুলো যে আমরা আইএস এবং আইএফআরএস অনুযায়ী কিভাবে দিব, সকল কিছু হচ্ছে আপনার আইএস আইএফআরএস এ বলা আছে। তো সেক্ষেত্রে আমরা যখন আরজিসি তে বিভিন্ন রিটার্ন সাবমিট করি, সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা আইএস এবং আইএফআরএস অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবো, সেক্ষেত্রে আমাদের যেই রিপোর্টিংটা অ্যাকুরেসি আসবে।
আচ্ছা, এবার যেটা আসে সেটা হচ্ছে আপনার পারফরমেন্স অ্যানালাইসিস। তো পারফরমেন্স অ্যানালাইসিস এটার জন্য ধরেন আপনার IS-33 অর্থাৎ আর্নিং পার শেয়ার এটা নামে একটা স্ট্যান্ডার্ড আছে, যেখানে হচ্ছে আপনার পার শেয়ারে কত টাকা আর্নিং হচ্ছে এটা পারফরমেন্স তারা মেজার করে দেয়। তা এছাড়াও যে বিষয়গুলো, যেমন আপনার পারফরমেন্স অ্যানালাইসিস যখন আপনার করতে যাবেন, তো সেক্ষেত্রে বিভিন্ন রেশিও অ্যানালাইসিস করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আপনার আইএস এবং আইফআরএস ট্রিটমেন্টে ভুল হয়, তাহলে আপনার পারফরমেন্সে আপনার ডিফারেন্ট দেখাবে। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, যে এমন এমন ট্রানজাকশন আছে যেগুলোতে আপনি লাইবিলিটিতেও বুক করতে পারবেন, ক্যাপিটালও বুক করতে পারবেন। তো এখন এমন একটা ট্রানজাকশন 50% ধরেন আপনার ক্যাপিটাল এন্ট্রি বুক করতে পারলেন, আর 50% লাইবিলিটিতে বুক করতে পারবেন। এরকম একটা ট্রানজাকশন যদি আপনি আইএফআরএস না জানেন বা আইএস না জানেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা পুরোটাই ক্যাপিটালে দিয়ে দিলেন, অথবা আপনি পুরোটা লাইবিলিটিতে দিয়ে দিবেন। তো এটা যদি আপনি করেন, সেক্ষেত্রে যখন আপনি রেশিও অ্যানালাইসিসটা করবেন, তো রেশিও অ্যানালাইসিসে আপনার অবশ্যই ডিফারেন্ট আসবে। যেমন আর্নিং পার শেয়ারই ডিফারেন্ট চলে আসবে, কারণ কারণ যদি আপনার লাইবিলিটির একটা অ্যামাউন্ট যদি আপনার ক্যাপিটালে চলে আসে, তাহলে আপনার আর্নিং পার শেয়ারটা কি করবে, কম দেখাবে। বা এরকম আছে যে আপনার ক্যাপিটালের অ্যামাউন্ট আপনি লাইবিলিটিতে দেখালেন, তো সেই ক্ষেত্রে আপনার কি হলো, আর্নিং পার শেয়ারটা আপনার ফিকটিশাসলি আপনার ইনক্রিজিং ইপিএস দেখালো। তো এক্ষেত্রেও আপনার একটা ডিসক্রিপেন্সি চলে আসবে। দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যখন আপনারা অডিট ফেস করেন, তো অডিট ফেস করার জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্টটা, অর্থাৎ অ্যাকাউন্টের ট্রিটমেন্ট আইএস আইএফআরএস অনুযায়ী হতে হবে। এটা যদি না হয়, তাহলে আপনার যখন অডিটে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পড়বে, বা অডিট বলতে আপনার স্ট্যাটিউটরি অডিট, যেটা হচ্ছে আমার ইয়ারলি প্রতিটা কোম্পানিতে হয়ে থাকে, সেক্ষেত্রে অডিটররা আপনাকে বিভিন্ন অবজারভেশন দিবে যে আপনার এটা ট্রিটমেন্টটা হয় নাই। তো এখন আইএস আইএফআরএস যদি আপনি ঠিকমতো না জানেন, সেক্ষেত্রে আপনার তাদের সাথে যে একটা ফাইট করার বিষয় থাকে, তো তাদের সাথে আপনি ফাইট করতে পারবেন না। বা আমরা যেটা বলি যে আমাদের যে এক্সপ্লেনেশন দিতে হয়, তো এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো না। ধরেন আপনার এরকম হয়, অডিটর একটা ট্রানজাকশনের ওনার জাজমেন্টে একটা বিষয় বুঝলো, এবং আপনাকে একটা অবজারভেশন দিয়ে দিল, কিন্তু আপনি ধরেন আপনার আইএস আইএফআরএস অনুযায়ী করছে, তো সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিতে পারবেন ওই অবজারভেশনের। বাট আপনি যদি আইএস আইএফআরএস দুর্বল থাকেন, সেক্ষেত্রে আপনার কি হবে, সেক্ষেত্রে তো আপনি তাদেরকে এক্সপ্লেনেশন দিতে পারবেন না, এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এমন হতে পারে যে আপনার আহ তাদের জাজমেন্টে ওকে করে দিল, বাট একটা সময় যে আপনার প্রতিষ্ঠানটা ওই ওই ট্রানজাকশনের কারণে সাফার করতে পারে। তো এরকমও হয়। তো সেক্ষেত্রেও আমাদের আইএস আইএফআরএস এর অনুযায়ী হচ্ছে আমাদের একটা ভালো দখল থাকতে হবে। তো এবার আমরা যেটা মেইন ইস্যু, আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা রিড করব কিভাবে, আপনার একটা প্র্যাকটিক্যাল একটা অ্যানুয়াল রিপোর্ট দেখব। তো সেখানে মূলত কোন ট্রানজাকশনটা কোন 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 আইএস আইএফআরএস কে ফলো করছে, তো সেটা আমরা এখন একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেখব। আগে আপনাদের একটু বলি যে আমাদের আইএস এবং আইএফআরএস কতগুলো আছে। যেমন আপনার প্রথম যে IS-1, অর্থাৎ আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন যে আইএস এন্ড আইএফআরএস এর লিস্ট, তো সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন IS-1 আছে, IFRS 2 আছে, IFRS 3 আছে, তো এরকম অনেকগুলো আইএস এবং আইএফআরএস দেওয়া আছে। তো এই লিস্ট থেকে আপনারা পেয়ে যাবেন কতটুকু, কতগুলো আইএস এবং আইএফআরএস আছে, এবং কোনটা কি নিয়ে বলা আছে, এবং এখানে বলা আছে কোন আইএসটা এখন সুপারসিড, অর্থাৎ বর্তমানে অ্যাক্টিভ না। যেমন এইটা দেখি যে IS-6, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং রেসপন্সেস টু চেঞ্জিং প্রাইস, তো এটা কি হয়ে গেছে, সুপারসিড বাই IS-15। IS-15 দ্বারা এটা কি সুপারসিড, অর্থাৎ বাদ হয়ে গেছে। আবার IS-15টাও উইথড্র হয়ে গেছে, তার মানে দুইটার একটাও আপনার এফেক্ট না, এফেক্টিভ না আর কি, সরি ইফেক্টিভ না আর কি। ধরেন IS-16, অর্থাৎ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, অর্থাৎ যদি আপনি ফিক্সড অ্যাসেট কিনেন, তো সেটার ট্রিটমেন্টটা আপনারা কোন আইএস আইএফআরএস অনুযায়ী দিবেন, সেটা বলা আছে হচ্ছে আপনার IS-16 এ। তারপর হচ্ছে আপনার IS-18 এর রেভিনিউ, অর্থাৎ আপনার যে সেলসটা হয়, তো সেলসটা আপনারা কিভাবে বুক করবেন, বা বুক করবেন কিনা, কতটুকু বুক করবেন, সবকিছু বলা ছিল হচ্ছে IS-18 এ। কিন্তু এটা সুপারসিড হয়ে গেছে, অর্থাৎ সুপারসিড মানে ইনএক্টিভ হয়ে গেছে। এখন এটার জন্য IFRS 15টা এখন অ্যাপ্লিকেবল। যেমন এই যে এখানে IFRS 15 যে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার। দেন হচ্ছে আপনার IFRS 16 লিজ। যেমন আপনার এটা সবচেয়ে বড় একটা বিষয়, যে অনেকেই কোশ্চেন করে যে আপনার অফিস রেন্টে যারা কোম্পানিতে
অপারেশনটা করে। তো সরি, কোম্পানি অপারেশন করে, যারা হচ্ছে আপনার ফ্লোর ভাড়া নেয়। তো সেক্ষেত্রে আইফারএস 16 অনুযায়ী লিজের ক্যালকুলেশন হয়। তো লিজের ক্যালকুলেশন হয়ে গেলে আপনার এটা ট্রিটমেন্টটা ডিফারেন্ট হয়। এবং ট্রিটমেন্ট যদি ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের একটা জায়গা আছে, যেখানে হচ্ছে আপনার এটার দ্বারা যে ইন্টারেস্ট এবং অ্যামোর্টাইজেশন বা ডিপ্রিসিয়েশন আসবে, তো সেগুলো হচ্ছে আপনার ডিজেবল করে দেয়। এবং অফিস রেন্টটা হচ্ছে আপনার অ্যালাউবল করে। তো এটার একটা ট্রিটমেন্ট আছে। তো তার মানে এগুলো যদি আপনার ভালোভাবে না জানা হয়, তাহলে আপনি যে কোনো আপনার ইনকাম ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, আরজেসি বলেন, বা বাংলাদেশের রেগুলেটরি অথরিটি, যাকেই আপনি রিপোর্টিং করেন, আপনার রিপোর্টিংটা ঠিক হবে না। তাহলে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি। যেমন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা দেখতে যাই, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের শুরুই হয়েছে কি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো এই যে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রেজেন্ট করলাম, এই যে যতগুলো প্রেজেন্ট আছে, দেখেন যে এই প্রথমে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপর হচ্ছে আপনার প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তারপর হচ্ছে আপনার চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লোস, তারপর হচ্ছে আপনার নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এই যে এতগুলো জিনিস আমরা হেডিং গুলো দিলাম, এই হেডিংস এরও আপনার গাইডলাইন আছে। যে আপনার এটা বলছে কি IS 1, অর্থাৎ IS 1 কি প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রেজেন্ট হবে, এটা কি কি নামে প্রেজেন্ট হবে। এই যে যেমন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা বলে দেওয়া আছে যে এভাবে তোমরা প্রেজেন্ট করো। যেমন এখানে আমি একটু দেখাই যে IS 1টা যদি তাদের ওপেন করে দেখাই, তাহলে আপনারা এই যেমন IS 1 যদি আমি যাই, দেখেন এই যে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি কম্পোনেন্ট হবে, এটা IS 1 বলে দেওয়া আছে। এবং এই অনুযায়ী কিন্তু এই প্রতিষ্ঠানটা, অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এই প্রতিষ্ঠানটা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাজাইছে। তো প্রথম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দিয়েছে, এই যে বলে দেওয়া আছে কি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপর হচ্ছে আপনার প্রফিট এন্ড লস, তারপর হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো, নোটস। তার মানে তারপর কম্পারেটিভ ইনফরমেশন প্রেসক্রাইব বাই স্ট্যান্ডার্ড। তো সবকিছু অনুযায়ী হচ্ছে তারা সুন্দর করে আপনার প্রেজেন্টেশনটা করছে। এবং এখানে আপনার IS 1 এর যে আপনার ফাইন্যান্সিয়াল পজিশনের এই যে আপনার ফেজটা, এই ফেজটাও আপনার প্রেসক্রাইব করা আছে IS 1 এ, কিভাবে আপনার প্রথমে নন কারেন্ট অ্যাসেট আসবে, তারপর হচ্ছে কারেন্ট অ্যাসেট আসবে, এবং কারেন্ট অ্যাসেট দুইটা অ্যাসেট যোগ করে টোটাল অ্যাসেট, তারপর হচ্ছে আপনার ইকুইটি এন্ড লাইবিলিটিস, এবং সর্বপ্রথমে আসবে শেয়ার হোল্ডার্স ইকুইটি, তারপর নন কারেন্ট লাইবিলিটি, তারপর কারেন্ট লাইবিলিটি এন্ড পজিশন ডিটেলসে দেওয়া আছে। এবং প্রতিষ্ঠানটা এভাবেই করে মানে প্রিপেয়ার করছে। তার আপনার প্রফিট অর লস স্টেটমেন্ট যেটা আছে, সেখানেও আপনার IS 1 আপনার প্রেসক্রাইব করে দিছে যে কিভাবে কিভাবে হবে, এবং নোটস গুলো কিভাবে প্রিপেয়ার করবে, নোটসে কি থাকবে, সবকিছু হচ্ছে আপনার IS 1 প্রেসক্রিপশন দেওয়া আছে। তারপর এখানে যদি নোটসে যান, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রথমে যদি আপনি নোটসে যান, নোটসে আপনারা দেখতে পারবেন যে কি কি থাকে। তো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই প্রতিষ্ঠানটা কি কি IS এবং IFRS ফলো করে। এখানে তাদের একটা লিস্ট দিতে হয় যে আমরা কোন কোন IS এবং IFRS আমরা ফলো করছি। যেমন এই যে দেখেন এখানে IFRS 16 ওরা ফলো করছে। তারপর হচ্ছে আপনার ইনটেনজিবল অ্যাসেটের জন্য IS 38, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের জন্য আপনার IFRS 9, তারপর হচ্ছে আপনার ইম্পেয়ারমেন্টের জন্য IS 36, তারপর হচ্ছে ইনভেন্টরির জন্য হচ্ছে IS 2, এই IS 2 বলে দেওয়া আছে। তারপর হচ্ছে প্রভিশনের জন্য হচ্ছে আপনার IS 37, ইনকাম ট্যাক্স এক্সপেন্সের জন্য IS 12, এই যে IS 12টা খুবই ইম্পর্টেন্ট একটা IS, এটা হচ্ছে আপনার ডেফার ট্যাক্সের ইস্যু আছে। তারপর হচ্ছে আপনার আদার ইনকাম, তারপর হচ্ছে আপনার বোরোইং কস্ট, এটার জন্য IS 23 বোরোইং কস্টটা তারা ফলো করছে। এমপ্লয়ি বেনিফিটের জন্য IS 19 ফলো করছে। মানে সবকিছু ওরা বলে দিছে, যে নোটসে বলে দিছে যে আমরা এই IS এবং IFRS আমরা ফলো করছি। তারপর হচ্ছে আপনার এটার জন্য তারা হচ্ছে আপনার IS 10, যেটার জন্য হচ্ছে তারা RT 3টাকে ফলো করছে। তারপর হচ্ছে আপনার ফরেন কারেন্সি ট্রানজাকশনের জন্য হচ্ছে আপনার IS 21, দ্য ইফেক্টস অফ চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেটস, এটাকে ফলো করছে। ক্যাশ ফ্লো কিভাবে প্রিপেয়ার করবে, এটার জন্য তারা IS 7 ফলো করছে। তারপর হচ্ছে আপনার ইভেন আফটার রিপোর্টিং, এটার জন্য তারা IS 10টাকে ফলো করছে। তো এভাবে তারা বলে দিছে যে আমরা এই IFRS গুলো আমরা ফলো করছি একটা প্রতিষ্ঠানে। তারপর ডেপ্রিসিয়েশনের জন্য হচ্ছে আপনার এই যে IS 16টাকে ফলো করছে। এই যে দেখেন রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট টু দি কাস্টমার, এটা বা রেভিনিউ তারা যে বুক করবে, এটার জন্য তারা IFRS 15 ফলো করছে। তো এগুলো প্রতিটা প্রতিষ্ঠানেই তাদেরকে রিপোর্ট করতে হয় যে আমরা
কোন আইএস এবং কোন কোন আইএফআরএস ফলো করছে। যেমন আমি কথা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য তারা আইএস 1টাকে ফলো করছে। অর্থাৎ প্রথম যে নোটসটা, এই নোটসটা থেকে সম্পূর্ণ বলে দিতে হবে যে তারা কি কি ফলো করছে। এবং শুধু তাই না, আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের পাশাপাশি তারা লোকাল কোন কোন যে ল বা অ্যাক্ট তাদেরকে ফলো করতে হয় সেটাও তাদেরকে আপনার লিস্ট আউট করে দিতে হবে। যেমন এই যে এখানে কি আছে, বাংলা সিকিউরিটি লাইসেন্স রুলস 2020 ফলো করছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ফলো করছে, তারপর হচ্ছে আপনার ভ্যাটের যে অ্যাক্ট 2012 এবং রুলস 2016 এটাকে ফলো করছে, লেবার অ্যাক্ট 2006 এবং আদার লস অ্যাজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ সবকিছু তাদেরকে বলে দিতে হবে যে আমরা এই লটাকে ফলো করছি। ঠিক আছে? অর্থাৎ এই যে দেখেন, বেসিস অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করলাম, কিসের বেসিসে আমি প্রিপেয়ার করছি, তো সবকিছু তারা এখানে ডিটেলসে বলে দিছে। তো প্রতিটা প্রতিষ্ঠানকেই এভাবে যখন তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, তাদেরকে আপনার এই রিপোর্টিংটা দিতে হবে। এবার আমরা যদি দেখতে চাই যে কি কি একটা প্রতিষ্ঠান কি কি আইএস আইএফআরএস যে ফলো করলো, এটা তো দেখলামই। এবং আমরা এখানে রিফ্লেকশনটা দেখি যে কি কি ফলো করছে। যে যে দেখেন, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, এটার জন্য তারা ফলো করছে হচ্ছে আপনার আইএস 16টাকে ফলো করছে। অর্থাৎ দেখবেন যে প্রতিটা হেডিং এর জন্য এবং হেডের আন্ডার তো হাজার হাজার ট্রানজেকশন, প্রত্যেকটা ট্রানজেকশনের জন্যই তাদেরকে দেখলাম। আশা করি যে 45 মিনিটের বা 40 মিনিটের সেশন হলো, আশা করি আপনাদের উপকারে আসবেন। এবং আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করবেন, আপনারা অবশ্যই আইএস এবং আইএফআরএস এর দিকে নজর রাখবেন। আপনারা আইএস এবং আইএফআরএস গুলো শিখবেন, আপনাদের যে ট্রানজেকশন গুলো আছে ট্রানজেকশন গুলোকে রিফ্লেকশন করার চেষ্টা করবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আপনারা যারা প্রেজেন্ট ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আইএফআরএস এর স্মরণাবলী হতে হবে, যেমন আপনার এটা জন্য আইএস 60 ফলো করছে, এটা আছে এটার জন্য বললাম যে আইএস 38 টাকে ফলো করছে। তারপর আপনার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, এটার জন্য তারা আইএস 27টাকে ফলো করছে, হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। এটা দেখেন, আমি দেখাই লিস্ট আউট। আপনারা যারা আজকে ক্লাসে আছেন, আপনারা অবশ্যই এই লিস্টটাকে দেখবেন। আজকে আপনাদের টাস্ক যে আপনারা এই লিস্টটাকে দেখবেন যে কি কি আইএস আছে, নাম কি সবগুলো। যেমন এই যে দেখেন, এই যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, এটা হচ্ছে আপনার আইএস 28। আর আইএস 27 হচ্ছে আপনার কনসলিডেটেড এন্ড সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা এখন হয়ে গেছে হচ্ছে আপনার আইএফআরএস 3, যেটা হচ্ছে বিজনেস কম্বিনেশন। তো এই দুইটার জন্য হচ্ছে আপনার, প্রথমটার জন্য হচ্ছে আপনার আইএফআরএস 3, আরেকটা হচ্ছে পরেরটার জন্য হচ্ছে আপনার আইএস 28। আদার ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে আপনার আইএফআরএস 7, আইএফআরএস 9 এটাকে ফলো করছে। তারপর হচ্ছে ইনভেন্টরির জন্য হচ্ছে আপনার আইএস 2। তারপর হচ্ছে স্পেয়ার সাপ্লাইস, এটার জন্য আইএস 2। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস এন্ড রিসিভেবলের জন্য হচ্ছে আপনার, অ্যাকাউন্ট রিসিভেবল তো একটা অ্যাসেট, তো অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য হচ্ছে আপনার আইএস 7 এবং আইএফআরএস 7 এবং আইএফআরএস 9 এটাকে ফলো করছে। তো এই যে এই তিনটার জন্য হচ্ছে আইএফআরএস 7, আইএফআরএস 9, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে অ্যাসেট গুলো সেই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে ফলো করা আছে। দেন আপনার শেয়ারহোল্ডার্স ইকুইটিতে আপনার আইএফআরএস 7, আইএফআরএস 9 এই বিষয়গুলোই আপনার মূলত ইউজ হয়। তারপর হচ্ছে আপনার বোরোয়িং এর ক্ষেত্রে লং টার্ম, এগুলো হচ্ছে আপনার আইএফআরএস 7, আইএফআরএস 9। তো আইএফআরএস 7 এবং আইএফআরএস 9 এর অনেক হেডিংস থাকে একটা মানে স্টেটমেন্টে। তার মানে আইএফআরএস 9 এবং আইএফআরএস 7 খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটা তো আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার আইএস 12 যেটা নিয়ে বলছেন যে ইনকাম ট্যাক্স। অর্থাৎ ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং এর কিছু ট্রিটমেন্ট আছে, আপনার ডিফারেন্ট আসে। তো ডিফারেন্টের কারণে আপনার একটা টেম্পোরারি ডিফারেন্স আছে, তো ডিফারেন্সের বিষয়ে আপনার একটা লায়াবিলিটি অ্যাসেট ক্রিয়েট হয়। তো সেই বিষয়টা বলা আছে হচ্ছে আপনার আইএস 12-এ। তো এই জন্য হচ্ছে আমাদের আইএস টা খুবই ইম্পর্টেন্ট, আইএফআরএস জানাটা। কারণ হচ্ছে আপনার যদি যারা ইনকাম ট্যাক্স এর কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদের যখন আপনার ট্যাক্সের অডিটে পড়ে, তো সেক্ষেত্রে তাদের এক্সপ্লেনেশন দিতে হয়। এবং এক্সপ্লেনেশন যদি আপনি ঠিকমতো না জানেন যে কোন আইএস কোন আইএফআরএস এ কি আছে, সেক্ষেত্রে আপনারা এক্সপ্লেনেশন দিতে পারবেন না। শর্ট টার্ম বোরোয়িং, লং টার্ম বোরোয়িং, এটা আপনার আইএফআরএস 7, আইএফআরএস 9। তারপর হচ্ছে আপনার এখানে যদি আমি আসি, যে ক্রেডিটর্স এন্ড এক্সপেন্সেস, এটার জন্য হচ্ছে আপনার আইএস 37টা ইউজ করা হয়েছে। ডিভিডেন্ড পেয়েবল, এটার জন্য আপনার আইএস 37 অথবা আইএস 10, যেটা আপনার অ্যাপ্লিকেবল সেইটা। এবং ইনকাম ট্যাক্স পেয়েবল, এই ইনকাম ট্যাক্স পেয়েবলের যে আমরা প্রভিশন করি, এই প্রভিশনের জন্য আমাদের আইএস 12টাকে ফলো করতে হয়েছে।
এছাড়া আপনার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের যে রেভিনিউর জন্য অলরেডি আমি বলেছি যে আপনার আইফোন 15টাকে আমাদের ফলো করতে হয়। তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, এখানে ইনভেন্টরি বিষয় আছে, ইনভেন্টরি আইএস টুটাকে আমাদেরকে ফলো করতে হয়। তারপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন এক্সপেন্স আছে, যেমন আপনার এমপ্লয়ীদের বেনিফিট দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের IS-19টাকে ফলো করতে হয়। এই যে তারপর হচ্ছে কন্ট্রিবিউশন টু ওয়ার্কার্স পার্টিসিপেশন প্রভিডেন্ট ফান্ড, সরি পার্টিসিপেশন প্রফিট ফান্ড। তো এই জন্য আমাদের IS-19টাকে ফলো করতে হয়। তারপর ডিভিডেন্ড, এই বিষয়গুলো আছে, এগুলোর জন্য আপনার IS-10 আছে। অর্থাৎ প্রতিটা জায়গায় আপনার যেখানে আমরা কাজ করতে যাই, আমাদের প্রতিষ্ঠানের, একটা কোম্পানির সকল ক্ষেত্রে আমাদের আইএস এবং আইএফআরএস এর কাজ আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডিসক্লোজার। কিছু কিছু আপনার আইএস আইএফআরএস আছে ডিসক্লোজার রিলেটেড, অর্থাৎ আপনার এই বিষয়গুলো আপনাকে ডিসক্লোজ করতে হবে, এগুলো নিয়ে বলা আছে। যেমন এখানে আছে IS-24 হচ্ছে আপনার রিলেটেড পার্টি ট্রানজাকশনের বিষয়। এই যে ধরেন আপনার আর্নিং পার শেয়ারটা হচ্ছে আপনার IS-33টাকে ফলো করে করা হয়েছে। রিলেটেড পার্টি ডিসক্লোজার, এই রিলেটেড পার্টি ডিসক্লোজারটা হচ্ছে আপনার IS-24 তাকে ফলো করছে। তো IS-24টা কি, যেটা রিলেটেড পার্টি হচ্ছে আপনার কোম্পানির সাথে যারা ডিসিশন মেকিং এ কাজ করে বা কোম্পানিকে ইনফ্লুয়েন্স করতে পারে, এরকম যে পার্টিগুলোর সাথে আপনার ট্রানজাকশন হয়েছে, ওই ট্রানজাকশন গুলো আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করতে হবে। তো ওই যে ডিসক্লোজার করার, সেটা করতে হচ্ছে আবার নোটের মাধ্যমে। এবং ওখানে কি কি আমাকে ডিসক্লোজ করতে হবে সকল কিছু হচ্ছে আপনার IS-24 এ বলা আছে। তো 24 এ কি বলা আছে, যেমন আপনার রিলেটেড পার্টি, যে পার্টি তার নাম বা তাদের নামটা কি, ওই কোম্পানির নাম, ব্যক্তি হলে ব্যক্তির নাম। তারপর হচ্ছে আপনার নেচার অফ ট্রানজাকশন, কি ধরনের ট্রানজাকশনটা হয়ে থাকে। দেন হচ্ছে আপনার ভ্যালুটা কত, এবং কোনো আউটস্ট্যান্ডিং ভ্যালু আছে কিনা সেটা। অর্থাৎ তার মানে এই চারটা চারটা ইনফরমেশন মাস্ট বি আপনাকে দিতে হবে অ্যাজ পার IS-24। তো এরকম আপনার আরো বিষয় আছে, যেমন আপনার প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, যেটা আমি অলরেডি বলেছি। প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের বিষয় হচ্ছে আপনার IS-16 বলা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানে তো আপনার ফিক্সড অ্যাসেট থাকে, তো সেক্ষেত্রে আমাদের IS-16টা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আপনার আরেকটা দেখেন যে ফরেন কারেন্সি পেমেন্ট এন্ড রিসিপ্ট। তো ফরেন কারেন্সি পেমেন্ট এন্ড রিসিপ্টের ক্ষেত্রে ধরেন আপনার আজকে ডলারের মূল্য 100 টাকা, কালকে পেমেন্ট করতে গেলে ওই ডলারের মূল্য হয়ে যায় 110 টাকা। তো আমাকে পেমেন্ট করতে হয় কিন্তু কত, 110 টাকা, কিন্তু আপনি পে বলে রাখছেন হচ্ছে 10 টাকা। তাহলে এই যে 10 টাকা এডিশনাল দিচ্ছেন, তাহলে এটা কি ফরেন এক্সচেঞ্জের যে আপনার রেটের যে ডিফারেন্ট, অর্থাৎ রেটের যে ফ্লাকচুয়েশনটা আপনার হলো, এই ফ্লাকচুয়েশনের কারণে আপনার এই লসটা হলো। তো এই যে লস হলো, তাহলে এটা আপনাকে বুক করতে হবে আপনার অ্যাকাউন্টিং যে রেকর্ডিং সেই সফটওয়্যারে, এবং আপনাকে রিপোর্ট করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তাহলে এই যে আমরা রিপোর্ট করলাম, এটা কোন আইএস অনুযায়ী করবো, অর্থাৎ এটা তো একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনটা আছে হচ্ছে আপনার IS-21। IS-21 যখন আপনারা পড়বেন, তখন আপনারা দেখতে পাবেন যে কখন আমাদের এক্সচেঞ্জ গেইন হবে, এবং কোন কোন ট্রানজাকশনের ক্ষেত্রে আপনি এই রেকর্ডিংটা করতে পারবেন, এবং কোন কোন ট্রানজাকশনের ক্ষেত্রে করতে পারবেন না, সকল কিছু হচ্ছে আপনার IS-21 বলে দেওয়া আছে। তাহলে এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি, তো কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে কি, আপনি লায়াবিলিটি হিসেবে বুক করবেন না, কিন্তু আপনাকে ডিসক্লোজ করে দিতে হবে যে এরকম কোন একটা লায়াবিলিটি ভবিষ্যতে ঘটতে পারে। ঠিক আছে, এরকম বলে দিতে হবে। যেমন এই যে দেখেন যে, তার মানে কি, এটা লাইবিলিটিটা কি এই বছর ঘটে নাই, কিন্তু ঘটার সম্ভাবনা আছে, এরকম যদি কোনো ট্রানজাকশন থাকে, সেটা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নোটসে বলে দিতে হবে। যেমন এখানে এই কোম্পানিটা বলে দিছে যে দ্য কোম্পানি হ্যাজ কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যাগ্রিগেটেড এত টাকা রিলেটিং টু ডিসপিউট ইনকাম ট্যাক্স ক্লেম ফর দ্য ইয়ার 1999, 2007, 2008 2010. The company has filed income tax reference case with the High Court Division of the Supreme Court against this claim. অর্থাৎ ইনকাম ট্যাক্স থেকে একটা ক্লেম করা হয়েছে, সেটার জন্য এখন একটা মামলা হাইকোর্ট ডিভিশনে চলতেছে। তো এটাও আপনাকে ডিসক্লোজ করে দিতে হবে। যদি আপনি হাইকোর্টের যে মামলাতে আপনি যেটাকে বলে পরাজিত হন আর কি, তো সেক্ষেত্রে আপনাকে তো এই টাকাটা বিয়ার করতে হবে। তো এটা কি আপনার কন্টিনজেন্ট লায়াবিলিটি হতেও পারে, নাও হতে পারে, তো সেটা আপনি অবশ্যই কি ডিসক্লোজ করে দিবেন।
তারপর ইভেন্টস আফটার দা রিপোর্টিং পিরিয়ড। তো ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডটা কি, ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনার শেষ হবে 31 ডিসেম্বর বা 30 জুন। তো এরপরে অডিট রিপোর্টে সাইন হওয়ার পূর্ব পর্যন্ত এই যে মাঝখানের যে একটা পিরিয়ড, এই পিরিয়ডে অনেক ট্রানজাকশন ঘটতে পারে। তো ওই ট্রানজাকশন গুলো কি আমি প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের আমি কি বুক করতে পারবো কিনা বা কোনো অ্যাডজাস্টমেন্ট দিতে পারবো কিনা, সেটা বলা আছে হচ্ছে আপনার আইএস 10। তো এই যে এই কোম্পানির অনেক কিছু দেখেন, কয়েকটা আছে, যেমন দা বোর্ড অফ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি রিকমেন্ডেড 30% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার করছে। তার মানে এটা হচ্ছে কি আপনার অ্যাডজাস্টিং কোনো ইভেন্ট না, ঠিক আছে। অর্থাৎ এটা ট্রিটমেন্টটা কি আপনার ডিসক্লোজ করে দিচ্ছে হচ্ছে আপনার আয়ের 10 অনুযায়ী। আপনার আইএস 10 এরকম বলা আছে যে আপনার যদি ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডে যদি কোনো ট্রানজাকশন হয়, তো সেটা যদি আপনার একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে পড়ে, তাহলে আপনি প্রিভিয়াস ইয়ার এটা রিফ্লেকশন দেখাতে পারবেন। আর যদি না হয়, সেক্ষেত্রে ওই লিস্টে যদি না পড়ে, অন্য লিস্টে পড়ে, সেক্ষেত্রে যেটা হচ্ছে আনঅ্যাডজাস্টিং ইভেন্টের রিপোর্টিং মানে পড়ে, সেক্ষেত্রে আর প্রিভিয়াস ইয়ারে ওটার আর অ্যাডজাস্টমেন্ট দেওয়ার সুযোগ নাই। আপনার যে পরবর্তী যে পিরিয়ডটা চলবে, রানিং পিরিয়ডে আপনি ওটা বুক করে দিবেন। তো এই হচ্ছে আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনার আইএস এবং আইএফআরএস এর রিফ্লেকশন। আর অনেক ধরনের আইএস এন্ড আইএফআরএস এর বিষয়গুলো আছে। যেমন আপনার এই যে দেখেন যে লিজ লাইবিলিটির জন্য আপনার এই যে লিজ লাইবিলিটি এটার জন্য আমাকে দেখতে হবে হচ্ছে আপনার আইএফআরএস 16। তো আইএফআরএস 16 যদি আমি না জানি, তাহলে আমি লিজের যে ক্যালকুলেশন আমি করতে পারবো না। তো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে কোনো প্রতিষ্ঠানে, বড় কোম্পানির ক্ষেত্রে হোক, লোকাল কোম্পানির ক্ষেত্রে, এখন বর্তমানে তো আইএস আইএফআরএস এর বিষয়গুলো চলে আসতেছে খুব স্ট্রিক্টলি। তো যার কারণে আপনার অ্যাকাউন্টস আপনি জব করেন বা একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যদি আপনি যেতে চান বা যান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রেজেন্ট করতে হবে, আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হন। এই যে প্রেজেন্ট আমি করব, এই প্রেজেন্ট করার জন্য আমাকে আইএসআইএফআর জানতে হবে। এবং একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওই ট্রিটমেন্ট গুলো ঠিক আছে কিনা বা ভুল আছে কিনা, এগুলো আমাকে অবশ্যই যাচাই করতে হবে। এই যাচাই করার জন্য আপনাকে আইএস এবং আইএফআরএস এর উপরে ভালো দক্ষতা থাকতে হবে।